জন সিনা বলছে যে জন সিনা এবার রেসলিংকে রুইন করতে চায়, মানে রেসলিংকে পুরোপুরিভাবে নষ্ট করে দিতে চায়। এবার এই কথাটা যে কোনোদিন জন সিনার মুখ থেকে শোনা যাবে, এটাই একটা সব থেকে বড় বিস্ময়ের কথা। কিন্তু জন সিনা কেন বললো এরকম কথা, আর কেন জন সিনা রেসলিংকে নষ্ট করতে চাইছে, সেটা নিয়েই কথা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু জন সিনার কথায় আসার আগে একটু রয়ের অন্যান্য জিনিসপত্র নিয়ে কথা বলা যাক, যেগুলো কিনা আমাদের একটু হলেও রাসেলমেনিয়ার জন্য এক্সাইটেড করতে পারে। যার মধ্যে সবার প্রথমে কথা বলা যাক জে উসো আর গান্থারের। তো আজকে জে উসো আর তার একটা মিস্ট্রি ট্যাগ টিম পার্টনারের সাথে অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালারের একটা ম্যাচ ছিল। এবার এই ম্যাচে জে উসোর মিস্ট্রি ট্যাগ টিম পার্টনার অন্য কেউ না, তার বড় দাদা মানে জিমি উসোই বেরায়। তো জে উসো আর জিমি উসো মানে উসোসদের রিউনিয়ন আমরা আবার দেখতে পাই। তো এইখানে ম্যাচটা শুরু হয়। আমি বলবো, যেহেতু উসোসরা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যাগ টিম অফ অল টাইম, তো এরা কোনোভাবে মানে কোনো খারাপ ম্যাচ দিতে পারে। কিন্তু একটা জিনিস আজকে আমার মনে হয়েছে, যেটা হলো এই মুহূর্তে মানে এই সময় দাঁড়িয়ে না, জে উসোর থেকে জিমি উসো মনে হয় ভালোভাবে এন্টারটেন করতে পারছে আমাদের আরও। কারণ জে উসো যেইভাবে বচ করছে, তার উল্টো দিকে জিমি উসো কিন্তু সেই মুভগুলোকেই বড় স্মুথলি দিচ্ছে। যেমন আগের সপ্তাহে আমরা যেমন দেখেছিলাম যে জে উসো টপ রোপ থেকে একটা ডাইভ মারার সময় বচ করে দিয়েছিল, সেম মুভ আজকে জিমি উসো দিয়েছে, কিন্তু জিমি উসো একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে দিয়েছে। তাছাড়া এই ম্যাচে আমরা দেখলাম যে 1D ফিনিশার মেরে জে উসো আর জিমি উসো জিতে তো গেছে, কিন্তু ম্যাচের শেষে আমরা দেখলাম যে গান্থার এসে আবার প্রথমে জিমি উসোকে অ্যাটাক করলো, তারপর আবার জে উসোকে অ্যাটাক করতে গেল। কিন্তু আজকে যেহেতু জিমি উসো ছিল, তাই জিমি উসো একটা স্টিল চেয়ার নিয়ে এসে আজকে জে উসোকে বাঁচিয়ে দেয়। কিন্তু তার আগে আমরা দেখেছিলাম যে জে উসো গান্থারকে একটা স্পিয়ার মারতে যাচ্ছিল, কিন্তু সেই স্পিয়ারটা মারার আগেও জে উসো হোঁচট খেয়ে গেছে। এবার দেখো, আমার যতদূর মনে হচ্ছে এটাকে এখন ডাব্লিউডাব্লিউ একটা স্টোরি লাইন বানিয়ে দিয়েছে যে জে উসো এখন ইচ্ছা করে এত বচ করছে, জে উসোর সময় খারাপ চলছে। তো ব্যাক স্টেজে আমরা দেখতে পাই জিমি উসো জে উসোকে বলছেও যে জে উসো গান্থারকে হারাতে পারবে না রাসেলমেনিয়ায়। তো জে উসো রেগে যায় যে তুই আমার দাদা হয়ে এরকম কথা কি করে বলছিস। তো জিমি উসো বলে যে না, এই জে উসো গান্থারকে কোনোভাবেই রাসেলমেনিয়ায় হারাতে পারবে না। আমি সেই জে উসোকে দেখতে চাই যে কিনা মেইন ইভেন্ট জে উসো ছিল, যে কিনা রয়্যাল রাম্বল জিতেছিল। আর যদি এই জে উসো গান্থারের সামনে যায়, তাহলে আমার মনে হয় না এই জে উসোর দ্বারা কিছু হবে বলে। তো এই বলে সে একটু জে উসোকে মোটিভেটও করে। আর তারপর আমরা দেখতে পাই ব্যাক স্টেজে গান্থার আর জিমি উসোর মধ্যে একটা কনফ্রন্টেশন হয়, যেখানে আজকে জিমি উসো গান্থারকে একটা কষিয়ে থাপ্পড় মেরেছে, আর নেক্সট উইকে একটা ম্যাচের জন্য চ্যালেঞ্জও করে দিয়েছে। তো নেক্সট উইকে আমরা গান্থার ভার্সেস জিমি উসোর ম্যাচও দেখতে পাবো। তো যেমন বললাম, এইভাবে এই স্টোরি লাইনটাকে বিল্ড করা হচ্ছে, কিন্তু আমার এই মুহূর্তে দাঁড়িয়ে জে উসোর থেকে জিমি উসোকে বেশি এন্টারটেইনিং লাগছে। এবার দেখা যাক আলটিমেটলি জে উসো গান্থারকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হতে পারে কিনা। বাকি যদি আজকে মেন ইভেন্টের কথা বলা হয়, তো মেন ইভেন্টে আজকে ম্যাচ ছিল পেন্টা ভার্সেস ব্রন ব্রিকারের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এবার এই ম্যাচে আমরা রিং সাইডে দেখতে পাই ডমিনিক মিস্ট্রিও আর কার্লিতোও উপস্থিত ছিল। আর যেহেতু ডমিনিক মিস্ট্রিও এখন পেন্টাকে জাজমেন্ট ডেতে আর কি অ্যাড করাতে চাইছে, তো এই ম্যাচে তারা পেন্টাকে সাপোর্ট করছিল। আর একটা দুর্দান্ত ম্যাচের পরে এই ম্যাচটাও একটা ফাস্ট পেস ম্যাচ ছিল। আর পেন্টা সত্যি মানে ইমপ্রুভ তো করেছে, প্রচুর নিজেকে ইমপ্রুভ করেছে। আর এখন দেখে মনে হচ্ছে পেন্টা সত্যিকারের একটা মেন ইভেন্টার। তো যাই হোক, পেন্টা আর ব্রন ব্রিকারের মধ্যে একটা দুর্ধর্ষ ম্যাচ চলছিল, কিন্তু এই ম্যাচের কোনো রেজাল্ট সেইভাবে বেরায় না। কারণ এই ম্যাচের মাঝখানেই আমরা দেখতে পাই জাজমেন্ট ডে মানে ডমিনিক মিস্ট্রিও আর কার্লিতো আর ফিন ব্যালার এরা এসে আর কি ব্রন ব্রিকারকে বাজেভাবে অ্যাটাক করে দেয়। এবার পেন্টা সবার প্রথমে একটু সারপ্রাইজ থাকে যে এরা ব্রন ব্রিকারকে কেন মারছে। এবার এর ফলে এক তো পেন্টা মানে চ্যাম্পিয়ন হতে পারে না, কারণ এক মুহূর্তে মনে হয়েছিল যে যেহেতু মেন ইভেন্টে ম্যাচটা আছে, তো হতেও পারে এরকম যে পেন্টা হয়তো নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল রাসেলমেনিয়ার আগে। কারণ রাসেলমেনিয়ার আগে আমরা অলরেডি অনেকগুলো টাইটেল চেঞ্জ দেখে ফেলেছি, কিন্তু সেটা হয় না। আর পেন্টা অবাক হয়ে যায় যে এরা কেন মানে ব্রন ব্রিকারকে মারছে। তারপর আমরা দেখতে পাই যে ফিন ব্যালার আর কি চেয়ার দিয়ে একটু ডমিনিককেও ভয় দেখায় যে আমি তোকেও মারতে পারি, কিন্তু সেই চেয়ারটা লাস্টে সে ডমিনিককে দেয়। আর ডমিনিকও তারপর ব্রন ব্রিকারের উপর অ্যাটাক করে। তারপর ডমিনিক চেয়ারটা পেন্টাকে দেয় আর বলে যে আমরা তোকে আমাদের টিমে নিতে চাই, তো তুইও মার মানে ব্রন ব্রিকারকে। তো পেন্টা চেয়ারটা নেয়, কিন্তু ব্রন ব্রিকারকে না মেরে সে আর কি ডমিনিক মিস্ট্রির উপরই অ্যাটাক করে দেয়। আর ফিন ব্যালার বলে যে আমি জানতাম এরকমই কিছু একটা হবে। তো ফিন ব্যালার সিচুয়েশনটাকে কিছুভাবে হ্যান্ডেল করে নেয়। আর লাস্টে আমরা দেখতে পাই ফিন ব্যালার ব্রন ব্রিকারের উপরে অ্যাটাক করে, পেন্টার উপরে অ্যাটাক করে, আর আজকে জাজমেন্টের আপার হ্যান্ড থাকে। তো দেখে মনে হচ্ছে এই যে পুরো ফিউডটা চলছে, এইটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্যই লিড করবে, যেখানে পেন্টা তো থাকবেই, ব্রন ব্রিকার তো থাকবে, আর তার সাথে সাথে জাজমেন্টের ফিন ব্যালারও থাকবে।
আর কে বলতে পারে যদি তার আগে জাজমেন্টের ভাঙন ধরে যায় তাহলে ফিন বেলের এগেনস্টে ডমিনিকও থাকবে, মানে এটা একটা ফেটাল ফোর ওয়ের দিকে আমরা মেবি এগোচ্ছি। তো দেখা যাক আলটিমেটলি রাসেলমেনিয়া ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য কোন ম্যাচটা অ্যানাউন্স হয়। এছাড়া যে ট্রিপল থ্রেট ম্যাচটার কথা আমরা ভাবছি সেটা আদৌ হবে কি না, আজকে সেটা নিয়েই একটা প্রশ্নচিহ্ন উঠেছে। কারণ আজকে আমরা দেখতে পাই যে অ্যাডাম পিয়ার্স খুবই মানে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে যে কী চলছে তার এই ওমেন্স ডিভিশনে। তো আজকে সেই কন্ট্রাক্টটা যেটা কিনা আগের সপ্তাহে রিয়া রিপ্লি, ইও স্কাই আর বিয়াঙ্কা ব্লেয়ার তিনজনই সাইন করেছিল, সেই কন্ট্রাক্টটা নিয়ে আসে। আর অ্যাডাম পিয়ার্স একটা কথা ক্লিয়ার করে দেয় যে যতই রিয়া রিপ্লি এই কন্ট্রাক্টে সাইন করুক না কেন, এটা কোনোভাবে কিছু অফিসিয়াল হয়নি, আর কোনো ট্রিপল থ্রেট ম্যাচ আমরা রাসেলমেনিয়ায় দেখতে পাবো না। তারপর সে কোনো একটা সলিউশন বলতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় ইও স্কাই চলে আসে। তারপর ইও স্কাই বলে ট্রিপল থ্রেট হলেও তার কিছু যায় আসে না, কারণ সে একটা ফাইটিং চ্যাম্পিয়ন। তো তারপর তাকে ইন্টারাপ্ট করতে আবার চলে আসে বিয়াঙ্কা ব্লেয়ার। বিয়াঙ্কা ব্লেয়ার এসে বলে যে আমি এলিমিনেশন চেম্বার জিতে অপরচুনিটি পেয়েছি, আর রিয়া রিপ্লি কোনোভাবে কোনো অপরচুনিটি পায়নি, তো রিয়া রিপ্লি কেন এই ম্যাচে অ্যাড হবে? রিয়া রিপ্লি যদি ডিজার্ভ করে তাহলেই অ্যাড হবে, যেহেতু রিয়া রিপ্লি ডিজার্ভ করে না, তো এই ম্যাচে রিয়া রিপ্লির অ্যাড হওয়ারও কোনো চান্স নেই। তো অ্যাডাম পিয়ার্স আবার কিছু একটা সলিউশন বলতে যাচ্ছিল, কিন্তু সে সময় আমরা দেখতে পাই রিয়া রিপ্লিও সেখানে চলে আসে। অ্যাডাম পিয়ার্স বলে এরা আমাকে কথা বলতেও দেবে না। তো তারপর রিয়া রিপ্লি এসে নিজের দিকটাকেও রাখে। তো আবার আমরা দেখতে পাই যে আমাদের ইও স্কাইকে আবার অবহেলা করার চেষ্টা করা হয়, কিন্তু তারপর অ্যাডাম পিয়ার্স বলে অনেক হয়েছে, এবার আমার কথা শোন, তোরা তিনজন যদি আমাকে একটু কথা বলতে দিস তাহলে আমি এর একটা সলিউশন বলবো, যে এটা কোনোভাবে কোনো ট্রিপল থ্রেট ম্যাচ হবে না। রিয়া রিপ্লি নিজের একটা রিম্যাচ চায়, তো রিয়া রিপ্লি নিজের রিম্যাচ পাবে। নেক্সট উইকে রিয়া রিপ্লি আর ইও স্কাইয়ের মধ্যে একটা ম্যাচ হবে, যেটা হচ্ছে রিয়া রিপ্লির রিম্যাচ। আর এই ম্যাচে যে জিতবে সে চ্যালেঞ্জ করবে বিয়াঙ্কা ব্লেয়ারকে অ্যাট রাসেলমেনিয়া, যেহেতু বিয়াঙ্কা ব্লেয়ার এলিমিনেশন চেম্বার জিতে নাম্বার 1 কন্টেন্ডার হয়েছে। তো এইভাবে অ্যাডাম পিয়ার্সের একটা সলিউশন বের করে, আর তারপর অ্যাডাম পিয়ার্স রিং থেকে যেতেই এদের তিনজনের মধ্যে আবার ব্রল স্টার্ট হয়ে যায়। তো যতই ডাব্লিউডাব্লিউ আমাদের এটা দেখানোর চেষ্টা করুক যে এটা একটা 1-on-1 ম্যাচই থাকবে, কিন্তু আমার পুরো স্পষ্ট দেখে মনে হচ্ছে এটা ট্রিপল থ্রেটই হতে চলেছে আলটিমেটলি। কিন্তু এখন দেখার বিষয় এটা যে এই ট্রিপল থ্রেট ম্যাচটা মেইন ইভেন্ট করে নাকি আমাদের রোমান রিংস, সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের ম্যাচটা মেইন ইভেন্ট করে। এবার সিএম পাঙ্ক, রোমান রিংস আর সেথ রলিন্সের ম্যাচের কথা যখন উঠলোই, তখন আজকে রথে সিএম পাঙ্কও উপস্থিত ছিল, মানে শুধু সিএম পাঙ্কই উপস্থিত ছিল। তো সিএম পাঙ্ক আসে, সিএম পাঙ্ক এসে বলে যে এই ইন্ডাস্ট্রিতে সে শুধু বাচ্চাদের সাথেই কাজ করে বেড়াচ্ছে। তারপর সে সেথ রলিন্সকে একটা ডাইপার পরা ক্রাইং বেবি বলে, মানে সেথ রলিন্সকে তো বাজেভাবে অপমান করে। আর তারপর বলে যে আগের সপ্তাহে রোমান রিংসের ব্যাপারটাকে একটু পার্সোনাল বানিয়ে দিয়েছে, যখন রোমান রিংস জানতে পেরেছে যে তার ওয়াইজ ম্যান শুধুমাত্র তার ওয়াইজ ম্যান না। তো এই বলে রোমান রিংসের কাছেও ব্যাপারটা একটু পার্সোনাল হয়ে গেছে। কিন্তু যাই হোক না কেন, আলটিমেটলি রাসেলমেনিয়ায় সে দুজনকে হারাতে চলেছে। আর সে এতদিন নিজের রোড টু রাসেলমেনিয়া নিয়ে কনফিউজ ছিল, কিন্তু এখন সে রাসেলমেনিয়া একটা ম্যাচ তো পেয়ে গেছে, কিন্তু এখনও সিএম পাঙ্ক সেটা পায়নি যেটা সে চাইছে। কারণ সে সবার প্রথমে চেয়েছিল রয়্যাল রাম্বল জিতে রাসেলমেনিয়া চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি রিজার্ভ করা, কিন্তু সেটা সে করতে পারেনি। কিন্তু তারপর সে ভেবেছিল যে সে এলিমিনেশন চেম্বার জিতে রাসেলমেনিয়ায় যাবে, কিন্তু সেথ রলিন্সের জন্য সে সেটাও করতে পারেনি। এছাড়া সিএম পাঙ্ক রোমান রিংস আর সেথ রলিন্সের উদ্দেশ্যে আরেকটা কথাও বলে যে এরা দুইজনই কখনো সিএম পাঙ্ককে নিজের দমে হারাতে পারেনি। যখনই তারা সিএম পাঙ্ককে হারিয়েছে তাদের একে অপরের সাহায্য লেগেছে, মানে যখন কিনা সেথ রলিন্স সিএম পাঙ্ককে হারিয়েছে তখন তার রোমান রিংসের সাহায্য লেগেছে, আর সেম ফর রোমান রিংস। রোমান রিংসে যখন সিএম পাঙ্ককে হারিয়েছে তখন রোমান রিংসেরও সেথ রলিন্সের সাহায্য লেগেছে, মানে তারা একা কোনোদিনই সিএম পাঙ্ককে হারাতে পারেনি। তো এই বলে আর কি রোমান রিংস আর সেথ রলিন্স দুজনকেই কল আউটও করে সিএম পাঙ্ক। কিন্তু এবার আলটিমেটলি যখন সে রাসেলমেনিয়া একটা ম্যাচের জন্য সুযোগ পাচ্ছে, যদিও সেটা সেই ম্যাচের জন্য না যেটা সে চেয়েছিল, কিন্তু তবু এবার রাসেলমেনিয়ায় তারই সময় আসতে চলেছে, সেই সেথ রলিন্স আর রোমান রিংসকে হারাতে চলেছে। তার সাথে সাথে সে এটাও বলে যে নেক্সট উইকে লন্ডনে যে আর কি স্ম্যাকডাউনটা হবে, সেই স্ম্যাকডাউনে এদের তিনজনের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন ইন হতে চলেছে। তো তখন ক্রাউড পুরো বু করতে থাকে। তখন বলে যে সিএম পাঙ্ক যে তোমরা বু করছো কেন, কারণ তোমরা চেয়েছিলে যে আজকে এটা হোক, আমিও সেটাই চেয়েছিলাম, আর আমি সেই কারণেই এখানে আজকে এসেছি, কিন্তু সেথ রলিন্স আর রোমান রিংস সেটা চায়নি, তাই তারা তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এখানে আসেওনি। তো যাই হোক না কেন, নেক্সট উইকে যখন একটা ওল্ড ফ্যাশন কন্ট্রাক্ট সাইনিং হবে, তো আমি তাদেরকে সেখানেই দেখে নেবো। আর লাস্টে যেতে যেতে সিএম পাঙ্ক আরেকটা কথাও বলে যে রোমান রিংস আর সেথ রলিন্স এদের দুজনকে আমি ইন্ডাস্ট্রিতে এনেছিলাম, আর এখন আমিই হবো সে যে কিনা এদের দুজনকে ইন্ডাস্ট্রি থেকে বেরও করবে। এই বলে সে আজকে তার প্রোমো শেষ করে। এবার যারা জানো না বা যারা সদ্য ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছো, তাদের বলে রাখি ডাব্লিউডাব্লিউতে আমরা যে লেজেন্ডারি ফ্যাকশনটাকে দেখতে পেয়েছি, দ্য শিল্ড, সেই শিল্ডের অ্যাকচুয়াল আইডিয়াটা সিএম পাঙ্কেরই ছিল, যেখানে ক্রিস হিরো, সেথ রলিন্স আর ডিন অ্যাম্ব্রোসকে একসাথে এনে একটা ফ্যাকশন তৈরি করার কথা সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউকে বলেছিল, যেই ফ্যাকশনটার নাম হবে দ্য শিল্ড। কিন্তু সেখানে পরবর্তীকালে ট্রিপল এইচ বা ভিন্স ম্যাকম্যান কেউ একজন কিছু মানে পরিবর্তন করে, যেখানে ক্রিস হিরোর পরিবর্তে রোমান রিংসকে অ্যাড করা হয়, আর তারপর রোমান রিংস, সেথ রলিন্স আর ডিন অ্যাম্ব্রোস এরা একসাথে আসে আর তৈরি হয় দ্য শিল্ড। মানে বলা যেতে পারে শিল্ডের সৃষ্টিকর্তাই হচ্ছে সিএম পাঙ্ক। আর এটা সত্যি যে সিএম পাঙ্কের জন্যই মেবি রোমান রিংস আর সেথ রলিন্স আজকে যে জায়গায় দাঁড়িয়েছে
সেই জায়গায় দাঁড়াতে পেরেছে। অবশ্যই তাদের নিজেদের ট্যালেন্ট আছে, কিন্তু শুরুটা হয়েছিল সিএম পাঙ্কের থেকেই, আর বাকিটা রোমান রিংসের ভাগ্য। তো যাই হোক না কেন, এইভাবে আজকে সিএম পাঙ্ক তার প্রোমো শেষ করেছে আর এই ম্যাচটার জন্য হাইপ করার চেষ্টা করেছে। এবার নেক্সট উইকে স্ম্যাকডাউনে যখন আর কি কন্ট্রাক্ট সাইন ইন হবে, বাকিটা তখনই দেখা যাবে। যাই হোক, এবার ফাইনালি আসা যাক জন সিনার কথায়। তো আজকেও শুরু হয়েছিল জন সিনাকে দিয়ে, যেখানে জন সিনা আবার তার সেই ওল্ড থিম সঙের সাথে, ওল্ড অ্যাটায়ারের সাথে, হ্যাঁ কিন্তু আজকে অ্যাটায়ারটা কালারফুল ছিল না, আজকে পুরো একটা কালো রঙের টি শার্ট পরে এসেছিল জন সিনা, মানে দেখে মনে হচ্ছিল যে সে ডার্ক সাইডে গেছে। তো সেইভাবেই জন সিনার এন্ট্রি হয়, যেখানে আবার জন সিনার মুখে কোনো এক্সপ্রেশন ছিল না, তাকে পুরো সোললেস মনে হচ্ছিল। তো যাই হোক, তারপর জন সিনা রিংয়ে যায়, আর রিংয়ে গিয়ে আবার সবাই জন সিনাকে ভুলভাল চ্যান্ট করতে শুরু করে দেয়, গালাগালি দিতে শুরু করে দেয়। আর জন সিনা তখন বলে যে এই ইডিয়েটগুলো, মানে এই ক্রাউড আমার কাজকে খুব সহজ করে ফেলেছে। এরা এতদিন ধরে আমাকে খালি নিজের মতো ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু এখন যখন তারা সেটা করতে পারছে না, তখন তারা এক্সপোজ হয়ে গেছে। আর আমি আগের সপ্তাহে তাদেরকে এক্সপোজ করেছি, আর তারা যে কত বড় ইডিয়েট সেটা তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে। কারণ আগের সপ্তাহে আমি যখন একটা বাচ্চাকে বাজেভাবে অপমান করেছিলাম, সেই বাচ্চার সেই বাজে মুখটাকে তারা একটা মিম বানিয়ে দিয়েছে, সব জায়গায় সেই বাচ্চার বাজে মুখটাই দেখা যাচ্ছে। আর যদি আমি একটা বাচ্চাকে এইভাবে ধ্বংস করে দিতে পারি, তাহলে আমি এখানে বসে থাকা যে কাউকে তুলে সেমভাবে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি তা করতে চাই না, কারণ আমি তোদের কোনো কেয়ারই করি না। এইভাবে সে আর কি ক্রাউডের উপর তো টার্ন করেই। তো তাছাড়া বলে যে ক্রাউড শুধু এতদিন তার কাছ থেকে নিয়েই গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ক্রাউডকে সে এতদিন ভালোভাবে চিনে গেছে, কারণ এতদিন সে শুধু ক্রাউডের সাথে খেলছিল, ক্রাউডের ইমোশনের সাথে খেলছিল। আর এই যে তার ভালো মানুষের মুখোশটা ছিল, এটা শুধু ক্রাউডকে চেনার জন্য ছিল। আর সে এতদিনে ক্রাউডকে ভালোভাবে চিনে গেছে যে এরা কী কী করতে পারে। কিন্তু বড় কথা হলো এইটাই যে এখানে বসে থাকা কেউই এখনও জন সিনাকে চিনতে পারেনি যে জন সিনা আসলে কি। আর এবার জন সিনা জানে যে ক্রাউডের, মানে এই যে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স বা ডাব্লিউডাব্লিউ ক্রাউড, এদের মেন অস্ত্রটা কী, আর এরা কোন জিনিসটায় সব থেকে বেশি হার্ট হতে পারে, আর সেটা হলো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। আর এইবার সে রেসলিংকে রুইন করতে চলেছে, কারণ জন সিনা এই ক্রাউডকে তখন ভালোভাবে চিনেছিল যখন কিনা এপ্রিল 6, 2005-এ জন সিনা তার স্পিনার চ্যাম্পিয়নশিপকে ইন্ট্রোডিউস করেছিল। আর তখন ক্রাউড গুগল থেকে অনেক বাজে বাজে কথা সেই স্পিনার চ্যাম্পিয়নশিপটার উপর বের করে, মানে জন সিনাকে বলেছিল, জন সিনাকে অপমান করেছিল। এমনকি তারা এটাও বলেছিল যে ডাব্লিউডাব্লিউ সব থেকে প্রেস্টিজিয়াস জিনিসটাকে জন সিনার একটা খেলনা বানিয়ে রেখে দিয়েছে। তো জন সিনা বলে যে আমি আবারও সেটাই করতে চলেছি, আর এইবার আমি রেসলিংকে রুইন করব এইভাবে যে আমি আবার যেটা তোমরা সব থেকে বেশি পছন্দ করো, মানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ, সেটাকে আমি এবার জিততে চলেছি। আর আমি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চলেছি। আর আমি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে রিক ফ্লেয়ারের নাম তোদের মন থেকে ভুলিয়ে দিতে চলেছি। এবার শুধু একটাই নাম থাকবে, যেটা হলো জন সিনা। আর আমি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে ডাব্লিউডাব্লিউইতেও থাকবো না, আমি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নশিপটার সাথে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাব। আর আমি নিজেকে এস্ট্যাবলিশ করে দেবো লাস্ট রিয়েল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হিসেবে। কারণ এরপর থেকে ডাব্লিউডাব্লিউ আবার বাধ্য হবে এই চ্যাম্পিয়নশিপটার পরিবর্তে আরেকটা চ্যাম্পিয়নশিপ আনতে, একটা খেলনা চ্যাম্পিয়নশিপ আনতে, যেটা কিনা ফিউচারে বাকিরা জিততে পারে, কিন্তু রিয়েল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে আমি একমাত্র থাকবো, যে কিনা হবে লাস্ট রিয়েল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। আর এইভাবে আমি ডাব্লিউডাব্লিউকে রুইন করতে চলেছি, আমি রেসলিংকে রুইন করতে চলেছি, আর ডাব্লিউডাব্লিউর অস্তিত্বও আমি এইভাবেই মেটাতে চলেছি। তো এইভাবে সে আর কি পুরো ক্রাউডের উপর টার্ন তো করে, আর তাছাড়া ডাব্লিউডাব্লিউইকেও অপমান করে, আর সেটা থ্রেটও দেয় যে রাসেলমেনিয়ায় যখন সে আর কি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, তখন সে চ্যাম্পিয়নশিপের সাথেই আর কি বেরিয়ে যাবে ডাব্লিউডাব্লিউ থেকে, যেটা একসময় সিএম পাঙ্কও করার চেষ্টা করেছিল। তো যাই হোক, সেই সময় আমরা দেখতে পাই সেখানে চলে আসে কোডি রোডস। আর কোডি রোডস আসার পর কোডি রোডস বলে যে আচ্ছা জন সিনা, তোর মনে হয় না তুই ডাব্লিউডাব্লিউ থেকে চ্যাম্পিয়নশিপটা নেওয়ার আগে তোকে আমার থেকে চ্যাম্পিয়নশিপটা নিতে হবে? আর এই যে তুই বলছিস যে তুই নাকি চ্যাম্পিয়নশিপটা নিয়ে বেরিয়ে যাবি, তুই জানিস যদি আমি এই চ্যাম্পিয়নশিপটাকে একবার শুধু ছোঁয়ার জন্য, নিজের কাছে রাখার জন্য এতটা এফোর্ট দিতে পারি, তখন আমি এই চ্যাম্পিয়নশিপটাকে ডাব্লিউডাব্লিউইতে রাখার জন্য, এই লাভলি অডিয়েন্সের সাথে রাখার জন্য কতটা এফোর্ট দিতে পারি। আর তুই হয়তো এই চ্যাম্পিয়নশিপটাকে নিয়ে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যেতে চাইছিস, সেটা তোর একটা পাগলামো, কিন্তু তোর এই পাগলামোটা অনেকটাই ছোট আমাদের পাগলামোর সামনে, মানে আমার পাগলামো আর এই ক্রাউডের পাগলামোর সামনে, যারা কিনা এই চ্যাম্পিয়নশিপটাকে এইখানেই রেখে দিতে চাই। তো তোর মধ্যে যদি দম থাকে, এই নে আমি চ্যাম্পিয়নশিপটাকে নিচে রাখলাম, তোর মধ্যে যদি দম থেকে থাকে তুই চ্যাম্পিয়নশিপটা নিয়ে এখনই পালিয়ে দেখা। তো
তো তারপর আমরা দেখতে পাই যে কোডি রোডস পুরো একটা ফাইটের মুডে চলে আসে, আর জন সিনাও প্রথমে দেখে মনে হয় যে চ্যাম্পিয়নশিপটাকে নিতে চাইছে, কিন্তু তারপর জন সিনা কোডি রোডসকে পাত্তাই দেয় না, আর জন সিনা তারপর রিং ছেড়ে বেরিয়ে যায়। মানে এই 2 সপ্তাহ ধরে জন সিনা একটা কাজই করছে, যেটা হচ্ছে কোডি রোডসকে পুরোপুরিভাবে ইগনোর করছে। মানে ফিউডটাকে দেখে কখনো মনেই হচ্ছে না যে এটা জন সিনা আর কোডি রোডসের ফিউড, দেখে এটাই মনে হচ্ছে এটা জন সিনা আর আমাদের মানে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের ফিউড। মানে জন সিনা আমাদের উপর বেশি রেগে আছে, আর কোডি রোডসের কোনো কথাই তার কিছু যায় আসে না। তো জন সিনা যখন বেরিয়ে যাচ্ছিল তখন কোডি রোডস আবার জন সিনাকে কল আউট করে আর বলে জন সিনা শুধু এটাই করতে পারবে কারণ দ্য রিয়েল চ্যাম্প আর ওইখানে নেই, এখন রিয়েল চ্যাম্প যে আছে সে হলো রিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছে। এই বলে জন সিনাকে সে কল আউট করে, কিন্তু জন সিনা তবু তার কথায় কোনো পাত্তা দেয় না আর সেখান থেকে চলে যায়। তখন কোডি রোডস আরও বলে যে তুই আজকে যেমন খালি হাতে বেরিয়ে যাচ্ছিস, তুই রেসেলমেনিয়া থেকেও ঠিক এইভাবেই খালি হাতে বেরাবি, এমনকি তুই ডাব্লিউডাব্লিউ থেকেও এইভাবেই খালি হাতে বেরাবি। এই বলে তাদের এই প্রোমোটা আজকে শেষ হয়। তো এই সপ্তাহে জন সিনা কোডি রোডসকে কোনো রকম কোনো পাত্তা দেয়নি। এবার নেক্সট উইকে তারা আবার ফেস টু ফেস আসতে চলেছে, এবার দেখা যাক সেইখানে জন সিনা ফাইনালি কোডি রোডসকে কোনো রিপ্লাই দেয় কিনা। কিন্তু এই ছিল আজকে রয়ের এপিসোড। এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাও। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।